আসসালামু আলাইকুম। এসএসসি 2026 পরীক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো। তো আমাদের এগ্রিকালচারে কৃষিতে আমাদের সেরা প্রস্তুতি নিতে আজকে আমি নিয়ে আসলাম এই ক্লাস। আজকে আমরা এই ক্লাসে 140 প্লাস এমসিকিউ শিখবো, যে এমসিকিউ গুলা বিগত বছরে বারবার এসেছে, এইবারও আসার মতো সেই এমসিকিউ গুলা ইনশাআল্লাহ শিখবো। তো দেখো, এক নাম্বারটা যে প্রশ্ন তোমাকে অধ্যায় নাম্বার 1 এ বলছে, দেখেন যে কোন ধরনের মাটিতে আলু উৎপাদন ভালো হয়। উত্তর হবে গ, দোআঁশ ও বেলে দোআঁশ মাটিতে। বেলে দোআঁশ মাটিতে তোমার কি আলু উৎপাদন ভালো হয়। 2 নম্বর, বীজের বস্তায় পোকার উপদ্রব থেকে রক্ষার জন্য মেশানো হয়। মানে বীজের বস্তায় পোকার উপদ্রব থেকে রক্ষার জন্য মেশানো হয় কি নিমের পাতার গুঁড়া, আপেলের বীজের গুঁড়া। 3 নাম্বার বলছে কমলার বীজের গুঁড়া। তো উত্তর হবে 1 এবং 2 সঠিক। ক নাম্বারটা সঠিক, 1 এবং 2। 3 নাম্বার বলছে তোমাকে যে যে প্রক্রিয়ায় কৃষি কাজ করা হয় তাকে কি বলে। সকল বোর্ড 2018 তে কিন্তু আসছিল, যে প্রক্রিয়ায় কৃষি কাজ করা হয় তাকে কি বলে। উত্তর হবে ক নাম্বার, কৃষি প্রযুক্তি। প্রিয় শিক্ষার্থীরা, আমি যে সাজেশন গুলা দিচ্ছি এগুলার ভিতর থেকেই কিন্তু তোমাদের এমসিকিউ আসে, তোমরা কিন্তু সেটা জানো, তোমরা এটা বিশ্বাস রাখতে পারো এবং তোমরা কিন্তু সেটা অবগত। বিগত পরীক্ষাগুলোতে তোমরা কিন্তু এইভাবে কমন পেয়ে আত্মবিশ্বাসের সাথে কিন্তু পরীক্ষার হলে গেছো এবং সেই পরীক্ষা কিন্তু ভালোভাবে দিয়ে আসছো। তো এখন আমরা 4 নাম্বার প্রশ্নটা শিখবো, যে কৃষকের ভাষায় কি বলছে। কৃষকের ভাষায় ভূপৃষ্ঠের কত সেন্টিমিটার গভীর স্তরকে মাটি বলে। কৃষকের ভাষা হবে ঘ, 15 থেকে 18 সেন্টিমিটার গভীরের স্তরকে কি বলা হয়, মাটি বলা হয়। তো তারপরে 5 নাম্বার বলছে ধান চাষের জন্য সবচেয়ে উপযোগী মাটি নিচের কোনটি। মানে ধান চাষের জন্য সবচেয়ে উপযোগী মাটি নিচের কোনটি। উত্তর হবে ঘ, এঁটেল ও এঁটেল দোআঁশ মাটি। এঁটেল ও এঁটেল দোআঁশ মাটি। 6 নম্বর, এদেশের কোন অঞ্চলের জেলাগুলোতে গমের চাষ ভালো হয়। কোন অঞ্চলের জেলাগুলোতে গমের চাষ ভালো হয়। উত্তর হবে ক, উত্তর অঞ্চলগুলোতে। 7 নম্বর প্রশ্ন তোমাকে বলছে 30টি কৃষি পরিবেশ অঞ্চলকে কয়টি ভাগে ভাগ করা যায়। উত্তর হবে ঘ, 5টি ভাগে ভাগ করা যায়। 8 নম্বর, নিচের কোনটি ফসল উৎপাদনের জন্য আদর্শ মাটি। উত্তর হবে গ, দোআঁশ মাটি। উত্তর কি, দোআঁশ মাটি। 9 নম্বর বলছে কাদামাটি অঞ্চলের প্রধান ফসল কোনটি। উত্তর হবে গ, ধান। 10 নম্বর, উপকূলীয় অঞ্চলের মাটির পিএইচ মাত্রা কত। উপকূলীয় অঞ্চলের মাটির পিএইচ এর মাত্রা হচ্ছে গ, 7.0 থেকে 8.5। 11 নম্বর প্রশ্ন বলছে ধান গাছ যে মাটিতে ভালো জন্মে। ধান গাছ যে মাটিতে ভালো জন্মে তা হচ্ছে কাদা মাটি, কাদা দোআঁশ মাটি, বেলে মাটি। উত্তর হবে ক, 1 ও 2। 12 নম্বর, সবুজ সার তৈরিতে ধনচার মানে ধনচা চিনি যে আমরা ধনচার চাষ করা হয়, কারণ কারণ কি। পাতা বেশি সবুজ থাকে, মাটিতে মিশালে দ্রুত পচে এবং মাটিতে নাইট্রোজেন যুক্ত করে। উত্তর হবে পাতা বেশি সবুজ থাকে এই কারণে না, এই যে মাটিতে মিশালে দ্রুত পচে এবং মাটিতে নাইট্রোজেন যুক্ত করে। এটা হচ্ছে 2 ও 3, ঘ নাম্বারটা সঠিক। প্রশ্নটা বলছে দেখো কিভাবে জমি চাষ করতে হবে তা নির্ভর করে। 1 নাম্বার, ফসলের প্রকারের উপর, মাটির প্রকারের উপর, সেচের উৎসের উপর। উত্তর হবে ক, 1 এবং 2টা সঠিক হবে। উত্তর হবে ক। তারপর 14 নাম্বার বলছে বৃষ্টিপাত জনিত ভূমিক্ষয়কে কয়টি শ্রেণীতে ভাগ করা যায়। উত্তর হবে গ, 4টি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই যে মাত্র 140টা এমসিকিউ পড়ে যদি এখান থেকে তুমি 16, 17, 18টা কমন পাও, মানে হুবহু কমন পাও, এর চেয়ে আর কি পাইতে পারো বলো। তোমরা যদি ভালোভাবে ক্লাসটাই নাই দেখো, তুমি নাই শিখো, তাহলে তুমি দেখা যাচ্ছে পারবা কিভাবে ভাই। একই বোর্ডের আরো 20টা স্টুডেন্ট বলতেছে স্যার আমরা সকল কিছু কমন পাইছি, স্যার আমরা 100% কমন পাইছি। এবং আমাদের এমসিকিউ গুলা যেমন গত পরীক্ষাগুলোতে তারা 30-এর ভিতরে এমসিকিউ বলতেছে স্যার 26টা 28টা হয়েছে, আপনার সাজেশন থেকে 23টা 24টা হয়েছে। আমি নিজেও দেখলাম যে এই কমন গুলো আসছে। আবার একজন তুমি আরেকজন কমেন্ট করতেছে একটাও কমেন্ট পড়ে না, একটাও কমেন্ট পড়ে নাই। আরে ভাই তোমার কাছে কমন কেমনে পড়বো, তুমি তো পড়োই না, তুমি ক্লাসটাই দেখো না ভালোভাবে। তুমি ক্লাসটা দেখলে না তুমি শিখতে পারবা, শিখতে পারলে না তুমি যাই বুঝতে পারবা যে কমন পড়ছে কিনা না পড়ছে। তুমি হুদায় এসে বলো কমন পড়ে নাই। আর ভাই তুমি আরো 20-25টা স্টুডেন্টকে ফলো করো না, দেখো তো ওরা কমেন্ট করছে কি। আর এবং কি তুমি প্রশ্নটা ভালো করে মিলাই আমার ক্লাসটা আবার দেখে তুমি মিলাও না যে কমন পড়ছে কিনা। আমি তো তোমাদের এই সাজেশন গুলো 100% গ্যারান্টি সহকারে সাজেশন গুলা দিই। এরকম কোন টিচার তোমাকে দিবে এরকম সাজেশন, এরকম সাজেশন কোন টিচার তোমাকে দিবে আমি যেভাবে তোমাকে সাজেশন দেই। তুমি ভালো করে পড়তে পারো না, এই তোমার আধা ঘন্টা তুমি ক্লাস করতে পারো না, তুমি এমসিকিউ 25-এর ভিতরে 25 পাইতে চাও না, তোমার ধৈর্য একটু ধৈর্য নাই কেন।
তুমি একটু ধৈর্য সহকারে ক্লাসটা দেখো, ইনশাল্লাহ তুমি অবশ্যই এখান থেকে কমন পাবা। তোমরা পাসই করতে পারো না, এমসিকিউ 5টা হয়, 6টা হয়, 7টা হয়, এটা কি রে ভাই? আমার ক্লাসটা মনোযোগ দিয়ে সহকারে দেখলেই তো তুমি 25-এর মধ্যে 16, 17, 18, 19, 20টা কমন পাও। তাহলে তুমি কেন তুমি ফেল করো? আমি বুঝিই না এখানে, তোমার আমার মাথায় ধরে না। তোমরা কি করো না করো আল্লাহই জানে। তোমরা কিচ্ছু মানে তোমরা কি করো, তোমাদের কি চিন্তা ভাবনা, আমি সেটাই বুঝি না। 15 নাম্বার প্রশ্নটা, ভূমিক্ষয়ের ফলে জমিতে কাঙ্ক্ষিত উৎপাদনের জন্য কৃষকের মোট খরচটি বেড়ে যায়। বলছে ভূমিক্ষয়ের ফলে জমিতে কাঙ্ক্ষিত উৎপাদনের জন্য কৃষকের কোন খরচটি বেড়ে যায়? উত্তর হবে সার। সারের খরচটা বেড়ে যায়। 16 নাম্বার বলছে ভূমিক্ষয়ের মানব সৃষ্ট মানে মনুষ্য সৃষ্ট মানব ধারা কারণ কোনটি? ভূমিক্ষয়ের মনুষ্য সৃষ্ট কারণ কোনটি? উত্তর হবে ভূমিকর্ষণ। ভূমিকর্ষণ। 17 নাম্বার প্রশ্ন বলছে কোন ফসলগুলো মাটি ক্ষয় রোধে চাষ করা উচিত? কোন ফসলগুলো মাটি ক্ষয় রোধে চাষ করা উচিত? উত্তর হবে গ, চীনাবাদাম ও খেসারি। 18 নাম্বার, নিচের কোন ফসলটি ভূমিক্ষয় রোধ করতে সাহায্য করে? উত্তর হবে গ, ডাল। 19 নাম্বার, পাহাড়ের ডালের আড়াআড়ি চাষ পদ্ধতিকে কি বলা হয়? পাহাড়ের ডালের আড়াআড়ি চাষ পদ্ধতিকে কি বলা হয়? উত্তর হবে গ, কন্ট্রোর চাষ। কন্ট্রোর চাষ। এবার প্রশ্ন তোমাকে বলছে ভূমিক্ষয়ের প্রাকৃতিক কারণগুলো হলো, ভূমিক্ষয়ের প্রাকৃতিক কারণগুলো কি কি? বায়ু প্রবাহ, বৃষ্টিপাত, পাহাড় ধস। উত্তর হবে 1 ও 2। নিচের অনুচ্ছেদটি পড়ে 21 ও 22 নং প্রশ্নের উত্তর দাও। গনি মিয়ার জমি অধিক বৃষ্টিতে প্লাবিত হলেও কোনো প্রকার ক্ষতি হয় না, অথচ বসু মিয়ার জমি মাটি কাদা ও ভারী প্রকৃতির হওয়ায় বৃষ্টিতে ভূমিক্ষয় হয়ে নিচের দিকে দাবিত হয়। উত্তর হবে গনি মিয়ার জমির মাটি কোন প্রকৃতির? প্রশ্ন বলছে গনি মিয়ার জমির মাটি কোন প্রকৃতির? উত্তর হবে খ, বেলে দোআঁশ মাটি। 22 নম্বর বলছে বসু মিয়ার জমির মাটি ক্ষয় হওয়ার কারণ হলো, বসু মিয়ার জমির মাটির ক্ষয় হওয়ার কারণ কি? 1 নম্বর মাটির সচ্ছিদ্রতা কম, 2 নম্বর পানি শোষণ ক্ষমতা কম, পানি ধারণ ক্ষমতা কম। উত্তর হবে ক, 1 ও 2। 23 নম্বর, ফসল কাটার সময় সাধারণত আর্দ্রতা কত থাকে? ফসল কাটার সময় সাধারণত আর্দ্রতা কত থাকে? উত্তর হবে ঘ, 18% থেকে 40% থাকে। 24 নম্বর প্রশ্ন তোমাকে বলছে যে বীজকে পরবর্তী মৌসুমে ব্যবহারের জন্য বীজের আর্দ্রতা কত ভাগের নিচে রাখা উচিত? উত্তর হবে ক, 12%। দেখো তো কতগুলা বুড়ে আসছে। এই কতগুলা এতগুলা বুড়ে যদি আসে থাকে, দেখো তো রিটার্ন আসছে না, বারবার আসছে না, এরকম প্রশ্ন কিন্তু সবগুলাই। এই যে বারবার যে আসছে এটা লিখে রাখছি, তো এটা বোঝানোর স্বার্থে। দেখো বারবার যে আসছে, তো এইবার যে আসবে না তুমি কি গ্যারান্টি দিতে পারবা? কারণ আমার তো 12-13 বছরের শিক্ষকতা থেকে আমি এটাই উপলব্ধি করতে পারতেছি যে প্রশ্নগুলা এই যে ঘুরে ফিরিয়ে মানে এই বারবার একই ধরনের প্রশ্ন আসে, মানে এই বছর এটা আসছে, পরের বছর অন্য বছর আরেকটা আসছে, মানে ঘুরাই ফিরাই, মানে এই এক বোর্ডে যেটা আসছে পরের বছর অন্য বোর্ডে সেটা আসছে, মানে ঘুরাই ফিরাই আসে। তোমরা একটু ধৈর্য সহকারে দেখো, ভরসা রাখো। আমি তো গ্যারান্টি সহকারে বলি যে তোমরা কমন পাবা, তোমরা ধৈর্য সহকারে ক্লাসটা দেখো। নাম্বার প্রশ্ন তোমাকে বলছে বীজের আর্দ্রতা কত হলে অঙ্কুরোদ্গম শুরু হয়? আর্দ্রতা কত হলে অঙ্কুরোদ্গম শুরু হয়? সেটা হচ্ছে খ নাম্বার 35 থেকে 60% শুরু হলে। কোন পরীক্ষায় 26 নাম্বার প্রশ্ন, কোন পরীক্ষায় বীজের জন্য প্রতিকূল অবস্থার সৃষ্টি করা হয়? কোন অবস্থা? সেটা হচ্ছে ক নাম্বার জীবনী শক্তি পরীক্ষায়। 27 নাম্বার, বীজ সংরক্ষণের জন্য বীজের আর্দ্রতা কত ভাগ হওয়া প্রয়োজন? বীজ সংরক্ষণের জন্য বীজের আর্দ্রতা কত ভাগ হওয়া প্রয়োজন? উত্তর হবে খ, 12 ভাগ। 28 নম্বর প্রশ্ন বলছে বীজ বিপণন কালে ক্রেতাদের প্রদান করতে হবে, বীজ বিপণন কালে ক্রেতাদের প্রদান করতে হবে কি? বীজের জাতের নাম, বীজ বপনের পদ্ধতি এবং বীজের অঙ্কুরোদ্গমের হার। উত্তর হবে গ, 1, 2, 3। আমাদের একটা উদ্দীপক দিছে, অনুচ্ছেদ দিছে যে নিচের অনুচ্ছেদটি পড়ে 29 এবং 30 নং প্রশ্নের উত্তর দাও। যে গনি মিয়া তার নিজ জমিতে উৎপাদিত 20 কেজি বীজ পরিবর্তিতে বীজ পরিবর্তিতে ব্যবহারের উদ্দেশ্যে পরিমিত তাপে দক্ষতার সাথে শুকানোর পরে ওজন করে দেখলেন তার বীজের ওজন হয়েছে 16 কেজি। কত কেজি? 16 কেজি। এখন তোমাকে বলছে গনি মিয়ার বীজগুলোর আর্দ্রতা শতকরা হার কত? 20%। 30 নম্বর প্রশ্ন উদ্দীপক থেকেই বলছে যে গনি মিয়ার কার্যক্রমের ফলে 1 নম্বর বলছে সর্বোচ্চ মানের বীজ পাওয়া যায়, 2 নম্বর বীজ দীর্ঘকাল সংরক্ষণ করা যায়, 3 নম্বর হচ্ছে বীজের ব্যবসায় আর্থিক লাভের সম্ভাবনা হ্রাস পায়। উত্তর হবে ক, 1 ও 2। 31 নম্বর প্রশ্ন বলছে মাছ চাষে অর্ধেকের বেশি খরচ কোন খাতে হয়? দেখো মাছ চাষে অর্ধেকের বেশি খরচ হয় কোন খাতে? উত্তর হবে খ, খাদ্য খরচে। খাদ্য খরচে অর্ধেকের বেশি খরচ হয়।
32 নাম্বার, হ্যাঁ তৈরির জন্য নিচের কোনটি বেশি উপযোগী? কি বলছে? হ্যাঁ তৈরির জন্য নিচের কোনটি বেশি উপযোগী? উত্তর হবে মাসকলাই। দেখো সূত্র পাঠ্য বই কিন্তু 22 এবং সকল বোর্ড 2018 আসছিল। খুবই ইম্পর্টেন্ট, একটু মনোযোগ সহকারে দেখো ক্লাসটা। এরপরে 33 নাম্বার, সাইলেজ তৈরির জন্য উপযোগী কোনটি? সাইলেজ তৈরির জন্য উপযোগী হচ্ছে ভুট্টা, দইঞ্চা, নেপিয়ার। উত্তর হবে 1 এবং 3, দইঞ্চা না, ভুট্টা এবং নেপিয়ার, খ নাম্বারটা। 34 নাম্বার, ক্যাটফিশ জাতীয় মাছের খাদ্য শতকরা কত ভাগ আমিষ থাকে? উত্তর হবে গ 35 থেকে 45 ভাগ। নাম্বার প্রশ্ন হচ্ছে এফসিআর পুনরূপ কি? এফসিআর এর পুনরূপ কি? খ নাম্বার সঠিক হবে ফুড কনভার্সন রেশিও। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা তোমরা জ্ঞানমূলক প্রশ্ন কিন্তু পেয়ে যাবা। জ্ঞানমূলক প্রশ্নেও তোমরা, আমি তো দিবই, এরপর হচ্ছে এই প্রশ্নগুলা থেকে কিন্তু জ্ঞানমূলক প্রশ্ন তোমাদের আনসার হয়ে যাচ্ছে। তোমরা একটু ধৈর্য সহকারে শিখো এবং আমার সাথে সাথে তোমরা এটা মুখস্থ করে ফেলো। 2 নাম্বার প্রশ্ন বলছে ফিশ মিলে শতকরা কত ভাগ আমিষ বিদ্যমান থাকে? ফিশ মিলে শতকরা কত ভাগ আমিষ বিদ্যমান থাকে? উত্তর হবে খ 62.61%। 37 নাম্বার প্রশ্ন বলছে যে ইউরিয়ার সাহায্যে খড় প্রক্রিয়াজাতকরণ 40 কেজি খড়ের জন্য কত কেজি ইউরিয়া প্রয়োজন? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ধরনের টাইপের ম্যাথ আমি একটু সমাধান করে দেই, পরবর্তীতে আর সময় হয় না, তোমরা বলো যে এটা কিভাবে বের করে আমি একটু সমাধান করে দেই। ভাই একটু ধৈর্য সহকারে দেখো, দেখো যে কিভাবে বের করবা। এগুলো এমসিকিউ তো, এই 40 কেজির জায়গায় তোমাকে 50 কেজিও দিতে পারে, 60 কেজিও দিতে পারে। তো এটা কিভাবে তুমি বের করবে আমি তোমাকে দেখাচ্ছি। যে ইউরিয়ার সাহায্যে খড় প্রক্রিয়াজাতকরণ 40 কেজি খড়ের জন্য কত কেজি ইউরিয়া প্রয়োজন? তো তুমি শিখে কিন্তু আসছো যে 20 কেজি জন্য কত কেজি? 20 কেজি খড়ের জন্য, দেখো 20 কেজি খড়ের জন্য তুমি কত কেজির কথা জানো যে ইউরিয়া প্রয়োজন? সেটা হচ্ছে 1 কেজি ইউরিয়া প্রয়োজন। মনে রাখবা এটা, যে 20 কেজি খড়ের জন্য 1 কেজি ইউরিয়া সার প্রয়োজন। তাহলে 1 কেজির জন্য কত? আমরা অকিক নিয়মে ম্যাথ করছি না? দেখো তো 1 কেজির জন্য যায় কি হবে? 1 এর নিচে 20টা কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে, রাইট? এরপর বলছে তোমাকে কত কেজির কথা? এখন 40 কেজির কথা। তাহলে আমি এখানে লিখবো 40 কেজির খড়ের জন্য ইউরিয়া সার প্রয়োজন। তাহলে 40 যেহেতু আমাদের এই 1 এর চাইতে বেশি হবে, তাহলে 1 গুণন হবে কত? 40 ভাগ হচ্ছে কত? 20। এখন দেখো তো 20 দিয়ে যদি আমি 40 এর ভাগ করি তাহলে ফলাফল কত? 2। কত আসছে? 2 আসছে। তাহলে এখানে ফলাফল দেখো আমাদের 37 নাম্বারটার উত্তর কি হবে? উত্তর হবে খ নাম্বারটা সঠিক হবে। তোমরা এইভাবে বের করবা, তোমাদের যদি খড়ের এইরকম সম্পর্ক দেওয়া থাকে তাহলে তোমরা এইভাবে বের করবা। কত কেজি? 2 কেজি। আশা করি তোমরা বুঝতে পারছো এটা। এরপর আমরা যদি 38 নাম্বার প্রশ্ন শিখতে যাই, দেখো কি বলছে যে রহিম মিয়া ইউরিয়া মুলাসের খড় তৈরিতে 2 কেজি ইউরিয়ার জন্য কত লিটার পানি ব্যবহার করবে? কত বলছে? যে তোমাকে বলছে যে রহিম মিয়া ইউরিয়া মুলাসেস খড় তৈরিতে 2 কেজি ইউরিয়ার জন্য কত লিটার পানি ব্যবহার করবেন? কত কেজি ইউরিয়া সার ব্যবহার করছিল? 2 কেজির জন্য, 2 কেজি, রাইট? তো আমরা জানি কিন্তু যে 1 কেজির জন্য, যে 1 কেজি ইউরিয়ার জন্য 20 লিটার পানি প্রয়োজন। কত লিটার? 20 লিটার পানি প্রয়োজন। এটা কিন্তু তুমি মনে রাখবা যে 1 কেজি ইউরিয়া সারের জন্য 20 লিটার পানি প্রয়োজন। 1 কেজি ইউরিয়া সারের জন্য 20 লিটার পানি প্রয়োজন। কত লিটার? 20 লিটার। তো এরকম মতো প্রশ্ন আসতে পারে যে 1 কেজি ইউরিয়া সারের জন্য কত লিটার পানি প্রয়োজন? 20 লিটার পানি প্রয়োজন। তো তুমি এটা থেকে কিন্তু দুইটা প্রশ্নের আনসার শিখতে পারতেছো। তো এখানে তোমাকে বিষয়টা দেখো যে 1 কেজি সারের জন্য যদি 20 কেজি 20 লিটার পানির প্রয়োজন হয়, তাহলে তোমাকে বলছে কি 2 কেজি। তাহলে 2 কেজি ইউরিয়া সারের জন্য কত হবে? 20 গুণন হবে 2, তাহলে কত হচ্ছে? 40 লিটার। কত লিটার? 40 লিটার কি প্রয়োজন? পানি প্রয়োজন, 40 লিটার। তাহলে দেখো তো তোমার 40 কোথায় অপশনে আছে? অপশনে আছে হচ্ছে এই যে ঘ নাম্বারটা 40 লিটার। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এরপরে দেখো 39 নাম্বারটা, শুল্ক এলজিতে শতকরা কত ভাগ আমিষ থাকে? বলছে শুল্ক এলজিতে শতকরা কত ভাগ আমিষ থাকে? উত্তর হবে গ 50 থেকে 70 ভাগ। 40 নাম্বার বলছে কাপ স্টার্টার এর মধ্যে শতকরা কমপক্ষে কত ভাগ আমিষ থাকে? স্টাফ বলছে কাপ স্টার্টার এর মধ্যে শতকরা কমপক্ষে কত ভাগ কি থাকে? আমিষ থাকে। উত্তর হবে গ 20 ভাগ। নিচের উদ্দীপকটি পড়ো, 41 ও 42 নং প্রশ্নের উত্তর দাও। রহিম শেখ তার 40 শতকের পুকুরটির প্রস্তুত করে 2 কেজি কার্প জাতীয় মাছের পোনা ছাড়েন। 6 মাস পর আহরণের সময় মাছের ওজন পান 37 কেজি। দেখো ছাড়ছিল কত কেজি? 2 কেজি ছাড়ছিলেন, সেটা 6 মাস পরে কত কেজি পাইছেন? 37 কেজি পাইছেন। তিনি
এই 6 মাস পুকুরে 56 কেজি খাদ্য সরবরাহ করেন। মানে কি বলছিল, 56 কেজি খাদ্য সরবরাহ করার ফলে তার কার্প যে 2 কেজি ছিল সেটা এখন বর্তমানে হয়ে গেছে কত কেজি, 37 কেজি, রাইট। এখন তোমার কাছে যে প্রশ্ন করছে রহিম শেখের সরবরাহকৃত খাদ্যের এফসিআর কত, মানে এখানে হবে এফসিআর কত, এফসিআর কত, এটা তোমার কাছে চাইছে। এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে, একটু বুঝে নিও। যে এখানে বলছে রহিম শেখের সরবরাহকৃত খাদ্যের এফসিআর এর মান কত। আচ্ছা, এফসিআর মানের এখন আমরা কি এগুলা কি মুখস্থ করতে পারবো? এখানে 5 কেজি জায়গায় যদি তোমাকে 10 কেজি দেয়, বা এখানে 10 কেজি কার্প জাতীয় মাছ ছাড়ছে, এখান থেকে 50 কেজি হয়ে গেছে, তো এই টাইপের যদি একটু ঘুরাই দেয় তখন কি করবা? তখন তো হাউমাউ করবা, স্যার কমন পড়ে নাই, স্যার কি সাজেশন দিলেন, একটাও কমন পড়ে নাই। ভাই এখানে ম্যাথটা আমি সমাধান করতেছি, সমাধান করে দিচ্ছি যে কিভাবে করবা, যেখানে দেওয়া থাকুক না কেন, যেভাবে দেওয়া থাকুক না কেন, আমাকে নিয়ম যদি আমরা পারি, অঙ্ক সলভ কিভাবে করে সেটা যদি আমরা পারি, তাহলে ইনশাল্লাহ পারবা। দেখো এফসিআর বের করার রুলস হচ্ছে, সূত্র হচ্ছে যে এফসিআর, এফসিআর এই বের করার সূত্র হচ্ছে তোমাকে যে মাছকে প্রদানকৃত খাদ্য, মাছকে প্রদানকৃত খাদ্য, মাছকে প্রদানকৃত খাদ্য দেও কত দিছিলা, 56 দিছিলা না? তো 56 কেজি, তার মানে এখানে মাছের খাদ্য আমি যা দিব সেটা উপরে লিখবো, স্যার লিখছি। তারপরে কি করব? তারপরে হচ্ছে দৈহিক বৃদ্ধি, সে কত, মানে দেহের অনুযায়ী কত বৃদ্ধি পাইছে। দেখো তো, ছিল 2 কেজি, হয়ে গেছে 56 কেজি খাদ্য খাওয়ার পর হয়ে গেছে কত, 37 কেজি। তাহলে দেখো তো দৈহিক বৃদ্ধিটা কত হয়েছে, দৈহিক বৃদ্ধি পাইছে কত, 37 থেকে 2 বাদ দিবা, কত, 37 থেকে 2 বাদ দিবা, তাহলে কি দৈহিক বৃদ্ধি হয়েছে না? কত কেজি, 2 কেজি তো সে ছিলই। তো এখন যদি 37 কেজি হয় তাহলে বৃদ্ধি পাইলো কত, বৃদ্ধি পাইছে হচ্ছে 35 কেজি, রাইট। কারণ 2 কেজি তো আগেই ছিল, সে 37 কেজি এখন হয়েছে, তার মানে 2 কেজি বাদ দাও, তাহলে কত কেজি বৃদ্ধি পাইলো, সেই 35 কেজি বৃদ্ধি পাইছে। এবং সে তুমি খাদ্য কত কেজি দিছো, খাদ্য দিছো মাত্র 56 কেজি, নাকি 56 কেজি দেওয়ার পরে বৃদ্ধি পাইছে কত, 35 কেজি, কত বৃদ্ধি পাইছে, 35 কেজি বৃদ্ধি পাইছে। এখন এই 56 কে যদি তুমি 35 দিয়ে ভাগ করো তাহলে তোমার ফলাফল আসবে 1.6, কত আসলো, 1.6। ক্যালকুলেটর দিয়ে তুমি সমাধানটা করো, যদি ভাগ না পারো তাহলে ক্যালকুলেটর উঠাইয়া সুন্দর করে একটু একটু টিপাটিপি করো, দেখবা যে চলে আসবে। এখন দেখো আমাদের তাহলে আনসার কত পাইলাম, 41 নম্বরের আনসার পাইলাম, খ নাম্বারটা 1.6। খুব সহজ, এই টাইপের ম্যাথ কিন্তু আসবে, এই টাইপের তোমার সৃজনশীল আসবে, এই টাইপের সিকিউতে আসবে, এবং এই টাইপের এমসিকিউ আসবেই। তুমি দেখো, মিলাই নিও, এবং এইটা যদি ভালো করে বুঝো, আরেকবার দেখো, 2বার দেখো, 3বার দেখো, এটা যদি বুঝো তাহলে তুমি আনসার করতে পারবা। মানে এমসিকিউ যদি একটাই আসে তাহলে একটাতে 1 পাবা, এবং যদি সৃজনশীলে গ নাম্বারে আসে তুমি 4টা মার্ক কনফার্ম তুমি এখান থেকে পাবা। তো দেখো 42 নম্বর প্রশ্ন বলছে এফসিআর ক্ষেত্রে কি কি হয়। এফসিআর এর মান 1-এর চেয়ে বড় হয়, এফসিআর এর মান যত কম খাদ্যের গুণগত মান তত ভালো। 3 নম্বর মাছের দৈহিক বৃদ্ধি এফসিআর মানের উপর নির্ভর করে না। উত্তর হবে ক 1 ও 2। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটু ধৈর্য সহকারে ক্লাসটা দেখো, ধৈর্য যদি তোমাদের না থাকে, মন যদি না মানে, না বুঝো, তাহলে কি হবে? মন তোমাদের কোথায় থাকে, মাথায় থাকে না হাটে থাকে? দেখো অধ্যায় নাম্বার 2 এর শিখবো এখন আমরা। প্রথম অধ্যায়ের কিন্তু আমরা অলরেডি 42টা শিখে ফেলছি। তো অধ্যায় নাম্বার 2 এ যে শিখবো সেটা হচ্ছে দেখো 43 নাম্বার, আলুর কোন রোগ ব্যাপক ক্ষতি করে, আলুর কোন রোগ ব্যাপক ক্ষতি করে? উত্তর হবে ক আলুর মরক রোগ, আলুর মরক রোগ। নাম্বার প্রশ্ন তোমাকে বলছে পুকুরের পানিতে দ্রবীভূত অক্সিজেন কমপক্ষে কত ভাগ হওয়া প্রয়োজন? উত্তর হবে ঘ নাম্বার 5 মিলিগ্রাম অথবা লিটার হওয়া প্রয়োজন। 23 নাম্বার প্রশ্ন তোমাকে বলছে নিচের কোনটি কৃষিতাত্ত্বিক বীজ? উত্তর হবে ক আখের কাণ্ড, আখের কাণ্ড। 45 নাম্বার প্রশ্ন বলছে বীজ উৎপাদনের জমিতে অন্তত কত ভাগ জৈব পদার্থ থাকা উচিত? উত্তর হবে ক 2 ভাগ, কত ভাগ? 2 ভাগ। 46 নাম্বার প্রশ্ন জমিতে কয় পর্যায়ে রোগিং করতে হয়? উত্তর হবে খ 3 পর্যায়ে রোগিং করতে হয়। 47 নাম্বার প্রশ্ন বীজ আলু শোধন করতে 3 লিটার পানিতে কত গ্রাম বোরিক অ্যাসিড মেশাতে হবে? উত্তর হবে 90 গ্রাম বোরিক অ্যাসিড মেশাতে হবে। প্রশ্ন তোমাকে বলছে সাধারণত কোন সময় পুকুরের পানিতে অক্সিজেনের পরিমাণ কমে যায়? উত্তর হবে ক সকালে অক্সিজেনের পরিমাণ কমে যায়। 49 নম্বর মাছের পোনা আঙ্গুলের মতো লম্বা হলে কি বলা হয়? উত্তর হবে গ চারা পোনা বলা হয়। 50 নম্বর প্রশ্ন বলছে
মৌসুমী পুকুরের জন্য নিচের কোন মাছ নির্বাচন করা উত্তম? মৌসুমী পুকুরের জন্য নিচের কোন মাছ নির্বাচন করা উত্তম? উত্তর হবে ক তেলাপিয়া। 51 নম্বর প্রশ্ন, কোন মাছ পুকুরের মধ্যস্তরে ভাস করে? উত্তর হবে খ রুই মাছ পুকুরের মধ্যস্তরে ভাস করে। নাম্বার প্রশ্ন বলছে দেখো, আলু ফসলে নিম্ন তাপমাত্রা ও মেঘলা আকাশে নিচের কোন রোগের প্রকোপ বৃদ্ধি পায়? উত্তর হবে ঘ আলুর মরক রোগ। 53 নম্বর প্রশ্ন, কোন ফসলের ক্ষেত্রে হোম পুলিং করা হয়? হোম পুলিং করা হয়, উত্তর হবে ঘ আলু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং প্রথম পিন কমেন্ট থেকে আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখো, এখানে গুরুত্বপূর্ণ পোস্ট তোমরা দেখতে পারবা। এরপর অনুচ্ছেদ দেখো, রহিম ও করিম দুই ভাই গত বছর আলুর চাষ করেন। রহিম গাছ ও আলু একই সাথে সংগ্রহ করলে করিম আলু তোলার 10 দিন পূর্বে মাটির উপরে গাছের সম্পূর্ণ অংশ উপড়ে ফেলেন। উদ্দীপকে দেখো 54 নম্বর প্রশ্ন বলছে, উদ্দীপকের করিমের কার্যক্রমটি নাম কি? উত্তর হচ্ছে হাম পুলিং। হাম পুলিং, উত্তর হবে ক হাম পুলিং। নম্বর প্রশ্ন বলছে, উদ্দীপক অনুসারে রহিমের আলুর মান কেমন হতে পারে? মানে উদ্দীপক অনুসারে রহিমের আলুর মান কেমন হতে পারে? উত্তর হবে ঘ নিম্নমানের হবে। 56 নম্বর প্রশ্ন বলছে, করিমের আলুর মান কেমন হতে পারে? উত্তর হবে আলুর ত্বক শক্ত হবে। আলুর ত্বক কি হবে? শক্ত হবে। 57 নম্বর, কোন মাছ পুকুরের মধ্যস্তরে ভাস করে? উত্তর হবে খ রুই মাছ। এই প্রশ্নটা রিপিট হয়েছে, তো বিকল্প সমূহ এই প্রশ্নগুলা কিন্তু বারবার আসে, এই কারণে রিপিট করে দিছি। দেখো, কোন মাছ পুকুরের মধ্যস্তরে বাস করে? উত্তর হবে খ রুই। নাম্বার প্রশ্ন তোমাকে বলছে, পুকুরের পাড়ে বড় মাছ থাকলে কি হয়? 1 নাম্বার সূর্যালোক ও বাতাসের ঘাটতি হবে। 2 নাম্বার ফাইটোপ্লাঙ্কটন বৃদ্ধি ব্যাহত হবে। 3 নাম্বার বলছে খাদ্য খরচ কম হবে। উত্তর হবে ক নাম্বার 1 ও 2। 59 নাম্বার, মাছ চাষের পুকুরের পানি ক্ষারীয় অবস্থা দূর করে। মাছ চাষের পুকুরের পানি ক্ষারীয় অবস্থা দূর করে কি? রুটেনন, তেঁতুল, তারপরে অ্যামোনিয়াম ফসফেট। উত্তর হবে 2 এবং 3, তেঁতুল এবং অ্যামোনিয়াম সালফেট। অ্যামোনিয়াম সালফেট 2 এবং 3 সঠিক হবে উত্তর। 8 নম্বর প্রশ্ন তোমাকে বলছে, নিচের কোন মাছ পুকুরের নিচের স্তর থেকে খাদ্য গ্রহণ করে? 1 নাম্বার কালবাউস, 2 নাম্বার কাতলা, 3 নাম্বার মৃগেল। উত্তর হবে খ 1 এবং 3। 61 নাম্বার প্রশ্ন, ফাইটোপ্লাঙ্কটনের পাশাপাশি জোপ্লাঙ্কটন থাকলে পানির রং হতে পারে কি হতে পারে? 1 নাম্বার বলছে গাঢ় সবুজ, 2 নাম্বার বাদামি সবুজ, 3 নাম্বার লালচে সবুজ। উত্তর হবে 2 এবং 3, মানে বাদামি সবুজ এবং লালচে সবুজ সঠিক উত্তর হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটা উদ্দীপক আছে, অনুচ্ছেদ আছে, বলছে কাশেমের একটি আদর্শ মৎস্য খামার আছে। সে তার খামারটিতে লালন ও মজুদ পুকুরের পাশাপাশি 5 শতক আয়তনের একটি আতুর পুকুর তৈরি করে ব্যবহার করছে। 62 নাম্বার বলছে কাশেম তার আতুর পুকুরে সর্বোচ্চ কত গ্রাম রেণু পোনা ছাড়তে পারবে? ঘ নাম্বার হচ্ছে 500 গ্রাম। কত গ্রাম? 500 গ্রাম। তারপরে 63 নাম্বার বলছে সীমাজিন ব্যবহার করা হয় কোথায়? হবে গ জলজ আগাছা দমনে সীমাজিন ব্যবহার করা হয়। এরপরে 64 নাম্বার প্রশ্ন বলছে সিকেডিক্স কি? উত্তর হবে খ মাছের প্রাকৃতিক খাদ্য পরীক্ষার যন্ত্র। 65 নাম্বার প্রশ্ন বলছে পুকুরের পানিতে হাতের কনুই পর্যন্ত ডুবিয়ে হাতের তালু দেখা যায়, তাহলে কি বুঝতে পারা যায়? উত্তর হবে খ পানিতে খাদ্য খুব কম আছে। পানিতে। 66 নাম্বার, জলজ আগাছা দমনে কোনটি ব্যবহৃত হয়? উত্তর হবে ঘ কপার সালফেট। উদ্দীপকে দেখো, নাজমা বেগম তার বাড়ির দক্ষিণ পাশের 15 শতকের একটি পুকুর মাছ চাষের জন্য প্রস্তুত করেন। তিনি তার পুকুরে উপযুক্ত মাত্রায় চুন ও সার প্রয়োগ করে পোনা ছাড়ার পর দেখা গেল অধিকাংশ পোনায় মারা গেছে। 67 নাম্বার এখন তোমাকে প্রশ্ন করছে, নাজমা বেগমের পুকুরে কত কেজি চুন প্রয়োগ করতে হয়েছিল? কত কেজি? উত্তর হবে ঘ 30 কেজি। কত কেজি? 30 কেজি। 68 নাম্বার প্রশ্ন তোমাকে বলছে পুকুরের পোনা মারা যাওয়ার কারণ কি? ওই উদ্দীপক থেকেই, পানির তাপমাত্রা পার্থক্য, ক্ষতিকর পরজীবীর আক্রমণ, অক্সিজেনের স্বল্পতা। উত্তর হবে ক। উত্তর কি? ক 1 এবং 2। এরপরে 69 নাম্বার প্রশ্ন দেখো, মোট মাছ উৎপাদনের শতকরা কত ভাগ আসে অভ্যন্তরীণ জলাশয় থেকে? উত্তর হবে 70 ভাগ। খ দেখো 70 নাম্বার প্রশ্ন, মৎস্য সংরক্ষণ আইন কোন সালে প্রণয়ন করা হয়? উত্তর হবে খ 1950। কত সালে? 1950 সালে। ৭ নাম্বার প্রশ্ন তোমাকে বলছে কত সেন্টিমিটার নিচের ইলিশ মাছকে জাটকা বলা হয়? উত্তর হবে ঘ 23 সেন্টিমিটার নিচের ইলিশকে 23 সেন্টিমিটার নিচের ইলিশকে ঝাটকা বলা হয়। এরপরে 72 নাম্বার দেখো, হাঁস মুরগির খাদ্য বয়স ও উদ্দেশ্য অনুসারে কয়টি আকারে বাজারে বিক্রি হয়? কয় আকারে? ক নাম্বার 3 আকারে। কয় আকারে? 3 আকারে। 73 নাম্বার প্রশ্ন, প্রিয়ামণি 2 সপ্তাহে মোট কি পরিমাণ খাদ্য ব্রয়লার মুরগিকে দেয়?
তো উত্তর হবে 63 কেজি। কত কেজি? 63 কেজি। 74 নাম্বার, গাভীর রাফেজ জাতীয় খাদ্য কোনটি? উত্তর হবে ঘ কাঁচা ঘাস, মানে গাভীর রাফেজ জাতীয় খাদ্য হচ্ছে কাঁচা ঘাস। 75 নাম্বার প্রশ্ন বলছে রাফেজ জাতীয় খাদ্যে প্রচুর পরিমাণে কোনটি থাকে? উত্তর হবে ক আঁশ থাকে। 76 নাম্বার প্রশ্ন, সবুজ ঘাস কাঁচা অবস্থায় সংরক্ষণ করাকে কি বলে? উত্তর হবে খ সাইলেজ হবে, সাইলেজ বলে। এরপরে 77 নাম্বার প্রশ্ন, সাইলেজ তৈরিতে বায়ুরোধী অবস্থায় গাছ সংরক্ষণ করলে নিচের কোনটি উৎপন্ন হয়? উত্তর হবে ক ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়। এরপরে 78 নাম্বার প্রশ্ন, উদ্দীপকে গবাদি পশুর কোন খাবারের কথা বলা হয়েছে? উত্তর হবে ক হ্যাঁ। ৮০ নাম্বার প্রশ্ন, উদ্দীপকে উল্লেখিত বিশেষ পদ্ধতিতে ব্যবহৃত উপাদান সমূহ হলো? উত্তর কি? ভুট্টা, নেপিয়ার গিনি। নেপিয়ার গিনি উত্তর হবে তিনটাই সঠিক হবে, 1 2 3। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা অধ্যায় নাম্বার 5 এর একদম যাচাই বাছাইকৃত ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো শিখবো এবং অধ্যায় 4 এরটা একটু পরে আমরা শিখবো। দেখো ৮০ নাম্বার প্রশ্ন বলছে একটি দেশের মোট আয়তনের কত ভাগ বনভূমি থাকা আবশ্যক? কত ভাগ? উত্তর হবে গ 25 ভাগ, 25%। 81 নাম্বার প্রশ্ন বলছে অবস্থান ও বিস্তৃতি ভেদে বনাঞ্চলে কয় ভাগে ভাগ করা হয়েছে? উত্তর হবে গ 6 ভাগে ভাগ করা হয়েছে। 82 নাম্বার প্রশ্ন দেখো, ম্যানগ্রোভ বনের প্রধান বৃক্ষ কোনটি? উত্তর হবে গ সুন্দরী। ম্যানগ্রোভ বনের প্রধান বৃক্ষ হচ্ছে সুন্দরী। এরপরে 83 নাম্বার, কোন বনে অধিকাংশ উদ্ভিদে ঊর্ধ্বমুখী বায়বীয় মূল আছে? উত্তর হবে গ ম্যানগ্রোভ বন, ম্যানগ্রোভ বন। 84 নাম্বার, সামাজিক বনায়ন ব্যবস্থায় সরাসরি সম্পৃক্ত থাকে কে? সামাজিক বনায়ন ব্যবস্থায় সরাসরি সম্পৃক্ত থাকে কে? উত্তর হবে গ জনগণ। 85 নাম্বার প্রশ্ন বলছে ম্যানগ্রোভ বন দেখা যায় কোথায়? চকরিয়া, তেতুলিয়া, টেকনাফ। উত্তর হবে খ 1 ও 3, 1 ও 3। খ নাম্বারটা সঠিক হবে চকরিয়া এবং টেকনাফে। এরপরে 86 নাম্বার, সর্বশেষ বন আইন সংশোধন করা হয় কত সালে? উত্তর হবে 1996 সালে। খ নাম্বারটা সঠিক, 1996 সালে। 87 নাম্বার প্রশ্ন বলছে মোট বন্য প্রাণী সংরক্ষণ অধ্যাদেশ প্রণয়ন করা হয় কত সালে? উত্তর হবে খ 1973 সালে। কত সালে? 1973 সাল। 88 নাম্বার প্রশ্নের একটা উদ্দীপক অনুচ্ছেদ দেওয়া আছে, একদিন দুই বন্ধু চিন্তা করলো তারা কয়েকজন বন্ধু মিলে বনভোজন করবে। দুই বন্ধু বনে গিয়ে কয়েকটি পাখি শিকার করে আসলো। কিছুদিন পর তাদের বাড়িতে পুলিশ আসলো। আচ্ছা 88 নাম্বার প্রশ্ন বলছে দুই বন্ধু সর্বনিম্ন কত মাস জেল হতে পারে? উত্তর হবে ক 6 মাস, সর্বনিম্ন 6 মাস জেল হতে পারে। তারপরে 89 নাম্বার প্রশ্ন, দুই বন্ধুর বাড়িতে পুলিশ আসার কারণ কি ছিল? দুই বন্ধুর বাড়িতে পুলিশ আসার কারণ কি ছিল? এক নাম্বার হচ্ছে বিনা অনুমতিতে পাখি শিকার, বনের ক্ষতি সাধন, বনের বৃক্ষকর্তন। উত্তর হবে ক 1 ও 2। 90 নাম্বার প্রশ্ন বলছে মাঝারি আবর্তনকাল কত বছর? মাঝারি আবর্তনকাল হচ্ছে খ নাম্বার সঠিক হবে 20 থেকে 30 বছর। 91 নাম্বার প্রশ্ন বলছে গাছের খণ্ডিত গোল অংশকে কি বলে? উত্তর হবে গ লগ বলে। 92 নাম্বার প্রশ্ন নিচের কোন সূত্র ব্যবহার করে গোল কাঠের ভলিউম নির্ণয় করা যায়? উত্তর হবে নিউটনের সূত্র। কি সূত্র? নিউটনের সূত্র। 90 নাম্বার প্রশ্ন বলছে সিসিএ রাসায়নিক দ্রব্যটিতে কপার অক্সাইড শতকরা কত ভাগ? উত্তর হবে গ 18.5%। 94 নাম্বার প্রশ্ন কাঠ শুকানোর জন্য সিজনিং করে পানির পরিমাণ কততে নামিয়ে আনতে হয়? উত্তর হবে ক 12% বা 12 ভাগ। 95 নাম্বার প্রশ্ন দেখো, একটা উপরে উদ্দীপক আছে, একটা 12 মিটার এর লগ দেওয়া আছে মেয়কনি গাছের। তো উদ্দীপকে তোমাকে প্রশ্ন নাম্বার বলছে চিত্রের লগের গাছটির আবর্তন কাল কত বছর? উত্তর হবে গ 40 থেকে 50 বছর। 96 নাম্বার প্রশ্ন উদ্দীপকের লগটির আয়তন কত? উত্তর হবে ক 4.16 ঘনমিটার। 97 নাম্বার বলছে নিচের কোন উদ্ভিদটি উপকূলীয় অঞ্চলে জীবনচক্র সম্পূর্ণ করতে পারে? উত্তর হবে গ গুলপাতা। 98 নাম্বার কোন গাছের বীজ সংরক্ষণ করা যায় না? উত্তর হবে দেবদারু। 99 নাম্বার প্রশ্ন বলছে জাউ গাছের জন্য বেশি উপযোগী কোনটি? এক নাম্বার বলছে বেলে প্রকৃতির মাটি, 2 নাম্বার লোনা মাটি, 3 নাম্বার এঁটেল মাটি। তো উত্তর হবে তোমার 1 ও 2, 1 এবং 2 সঠিক হবে, বেলে প্রকৃতির মাটি এবং লোনা মাটি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা অধ্যায় নাম্বার 4 এর যে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আছে সেগুলো আমরা জানবো। দেখো 100 নাম্বার প্রশ্নটা বলছে কোন ফসলটি বাংলাদেশে সারা বছর চাষ করা হয়? উত্তর হবে ক ধান। এরপর 101 নাম্বার প্রশ্ন বলছে উচ্চ ফলনশীল জাতের বৈশিষ্ট্য কোনটি? উত্তর হবে গ গাছ খাটো এবং হেলে পড়ে না। 102 নাম্বার প্রশ্ন বলছে দুধসর কিসের জাত? দুধসর হচ্ছে ধানের জাত, দুধসর হচ্ছে ধানের জাত। 103 নাম্বার প্রশ্ন যে হাসিকলমি বা হাসিকলমি কোন ফসলের জাত? হাসিকলমি কোন ফসলের জাত? উত্তর হবে ক ধান।
104 নম্বর প্রশ্ন বলছে ধান বীজ বাছাই করতে বীজের কত ভাগ গজানোর ক্ষমতা থাকা প্রয়োজন? উত্তর হবে ঘ 80 ভাগ বা 80%। এরপরে 105 নাম্বার ধানের চারা তৈরির জন্য সাধারণত কয় ধরনের বীজতলা তৈরি করা হয়? উত্তর হবে ঘ 4 ধরনের। 106 নাম্বার ধান চাষে 6 শতক জমিতে কি পরিমাণ গোবর সার দিতে হয়? উত্তর হবে ক 120 কেজি। 120 কেজি। 107 নাম্বার প্রশ্ন বলছে ধান গাছের মাঝডগা সাদা ও ধানের শীষে সাদা চিটা হয় কোন পোকার আক্রমণে? উত্তর হবে খ মাজরা পোকা। 108 নাম্বার প্রশ্ন কোন পোকা ধানের দানায় দুধ সৃষ্টির সময় আক্রমণ করে? উত্তর হবে গ গান্ধী পোকা। 109 নাম্বার প্রশ্ন কোন পোকার বয়স্ক পর্যায়ে গা থেকে গন্ধ বের হয়? উত্তর হবে খ গান্ধী পোকা। 110 নাম্বার পাটের চারা গজানোর কতদিন পর ঘন দুর্বল চারা সহ আগাছা পরিষ্কার করতে হয়? উত্তর হবে গ 15 থেকে 20 দিন। 111 নম্বর প্রশ্ন উড়চুঙ্গা কোথায় বাস করে? উত্তর হবে গ গর্তে। 112 নাম্বার কোন ফসলে কালো পট্টি রোগ দেখা যায়? উত্তর হবে খ পাট। 113 নাম্বার প্রশ্ন দেখো যে গরম আবহাওয়ায় পাট পচতে কতদিন সময় লাগে? উত্তর হবে খ 12 থেকে 14 দিন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 114 নাম্বার তোমাকে প্রশ্ন বলছে সাধারণত 25 কেজি সরিষা ভাঙালে তার থেকে কত কেজি তেল পাওয়া যাবে? এটা কিন্তু একটা প্রবলেম বা ম্যাথ দিছে। তো এখানে 25 কেজির জায়গায় তো আরো থাকতে পারে, 60 কেজি থাকতে পারে, 50 100 কেজি থাকতে পারে। তো এত কেজি ভাঙালে কত কেজি তেল পাওয়া যাবে? এখন আমরা যদি এটা মুখস্থ করি আমাদের পরীক্ষায় কি শুধু 25 কেজি আসবে? যদি 20 কেজির কথা বলে তাহলে তো আমরা পারবো না। তাহলে এটা আমরা একটু ম্যাথটা সলভ করে নেই। যে বিভিন্ন জাতের সরিষা বীজে 40 থেকে মানে 40 থেকে 44% কি থাকে? তেল থাকে। অর্থাৎ 100 কেজি সরিষা বীজে 40 থেকে 44% 44 কেজি কি থাকে? যদি 100 কেজি সরিষাতে তোমার 40 থেকে 44 কেজি কি থাকে? তেল থাকে। কত কেজি? 40 থেকে 44 কেজি তেল থাকে। ঠিক আছে। এখন 1 কেজি কত থাকে? আমরা যদি 1 কেজি বের করতে পারি তাহলে 25 কেজি তো বের করতে পারবো। তাহলে 1 কেজিতে কত থাকে? 1 কেজিতে তাহলে আমাদের কি করতে হবে? 40 থেকে 44 তারপরে হচ্ছে কত? 100। ওটা কিন্তু থেকে, ঠিক আছে? থেকে আবার মাইনাস মনে করো না, ঠিক আছে? তাহলে 40 থেকে 44 ভাগ থাকে কি 100-র ভিতর থেকে 40 থেকে 44। 100 কেজি সরিষা থাকলে তাহলে 40 থেকে 44 কেজি কি হয়? তেল হয়। তাহলে তোমার কাছে যদি ক্যালকুলেশন করে দেখো যে তোমার কাছে চাইছে 25 কেজির কথা, তাহলে আমি এখানে কি করি? 25 কেজি দেই। যে 25 কেজি তাহলে সরিষাতে কত কেজি তেল হবে? তাহলে আমি এখানে লিখতে পারি যে এইভাবে, আমরা একটু একদিকে যাই যে 40 থেকে কত 44 ডিভাইডেড বাই হচ্ছে কত 100 গুণন হবে কত 25। তো এখন এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখা যাচ্ছে যদি 40 কেজি হয় তাহলে 40 মনে করো বিভিন্ন জাত হিসেবে কিন্তু এর কম বেশি হতে পারে, তবে আমরা এই অনুমাতেই ধরবো। 40 কেজি যদি হয় মানে করো যে 100 কেজি সরিষা থেকে 40 কেজি তেল হয়, যদি এরকম হয় তো এই সময় আমাদের যে আনসারটা হবে 40 আর 25 গুণ করবে 100 তে ভাগ করলে হবে কত 10 আসবে। কত 10। তাহলে 10 থেকে আমি লিখলাম 10 থেকে কোথায় এই যে 40-এর সাথে 25 গুণ করে 100 তে ভাগ করলাম এটা। আবার 44-এর সাথে যখন 25 গুণ করব পরে আবার 100 তে ভাগ করলে আসে হচ্ছে 11 কেজি। কত কেজি? 11 কেজি। দেখো তো কত পাইলাম? এই যে 10 কেজি থেকে কত কেজি? 11 কেজি। এইভাবে কিন্তু বের করবা। জাস্ট আমাদের বুদ্ধি বলে যে 40 কেজি সরিষাতে কত কেজি তেল পাওয়া যাবে? 40 কেজি সরিষাতে কত কেজি তেল পাওয়া যাবে? তখন আমরা কি দিব? জাস্ট 25-এর জায়গায় কি বসাই দিব? শুধু 40 দিব। বাকি তো সেম থাকে। বাকি সূত্রটুকু সেম, এইভাবে বসায় আমরা কি করব? সমাধান করে দেব। আশা করি তোমরা বুঝতে পারছো। তো এই দেখো এখানে 114 নাম্বারে কত পাইলাম? 10 থেকে 11 কেজি। এটা হচ্ছে আমাদের উত্তর, ঘ নাম্বারটা সঠিক হবে। আশা করি তোমরা এটা বুঝছো। এই সূত্র সঠিক হবে। 115 নাম্বার প্রশ্ন বলছে দেখো সকালে শিশির ভেজা অবস্থায় কোন ফসল সংগ্রহ করা উত্তম? উত্তর হবে ঘ সরিষা। এরপরে 116 নাম্বার ধানের টুংরো রোগের লক্ষণগুলো হলো, ধানের টুংরো রোগের লক্ষণগুলো কি? পাতার রং আস্তে আস্তে হলদে হয়ে যায়, গাছের টান দিলে সহজেই উঠে আসে, পাতা মরে যায়। উত্তর হবে ক 1 ও 2 সঠিক হবে। এরপরে তোমাকে নিচের উদ্দীপকটি পড়ো, 117 এবং 118 নং প্রশ্নের উত্তর দাও। তনয় তার 2 শতক জমিতে সরিষা চাষ করে, ঠিক মতো পরিচর্যা করলো, কিন্তু ফল আসার পর দেখা গেল কিছু কিছু ফল কুঁচকে ছোট হয়ে গেছে। তনয় দ্রুত ব্যবস্থা গ্রহণ করলো।
এখন 117 নম্বর প্রশ্ন বলছে উদ্দীপকের লক্ষণটি কিসের আক্রমণে দেখা যায়? কিসের আক্রমণে দেখা যায়? উত্তর হবে গ জাপ পোকা। 118 নম্বর প্রশ্ন বলছে তনয়ের জমি থেকে কত কেজি ফলন আশা করা যায়? উত্তর হবে গ 6 থেকে 7 কেজি। এরপরে 119 নাম্বার দুই রঙা গোলাপের জাত কোনটি? দুই রঙা গোলাপের জাত হচ্ছে ঘ আই কেচার। 120 নাম্বার প্রশ্ন তোমাকে বলছে গোলাপের পাতায় দাগ পড়ার জন্য দায়ী কোনটি? উত্তর হবে গ ছত্রাক। 121 নাম্বার গোলাপ গাছের কর্তনকৃত ডালে সঠিক পরিচর্যার অভাবে কি হতে পারে? উত্তর হবে গ ডাইব্যাক। 122 নাম্বার কলার চারাকে কি বলা হয়? কলার চারাকে বলা হয় তেওর, ক নাম্বারটা সঠিক। 123 নাম্বার কলা গাছের চারা নির্বাচনের জন্য কেমন চারা নির্বাচন করা দরকার? উত্তর হবে ক সরু পাতার চারা, সরু পাতার চারা। এরপরে 124 নাম্বার 1250 থেকে 2000 গ্রাম টিএসপি সার কয়টি কলা গাছে প্রয়োগ করা যাবে? উত্তর হবে খ 5টি। 125 নাম্বার আনারস চাষের জন্য সবচেয়ে ভালো চারা কোনটি? তো 1 নাম্বার হচ্ছে ভুঁইয়ে চারা, 500 চারা, মুকুট চারা। উত্তর হবে ক 1 ও 2। শিক্ষার্থী বন্ধুরা নিচের উদ্দীপকটি পড়ো এবং 136 ও 137 নং প্রশ্নের উত্তর দাও। রিতার গোলাপ বাগানে কিছু গোলাপ দল ডগা থেকে ক্রমান্বয়ে শুকিয়ে নিচের দিকে আসছে। এছাড়াও কিছু কিছু গাছের কচি পাতা ও ফুলের পাপড়ি কোনো এক ধরনের পোকা ছিদ্র করে ফেলেছে। 126 নাম্বার প্রশ্ন বলছে রিতার বাগানে কোন পোকার আক্রমণের চিহ্ন দেখা যায়? উত্তর হবে গ বিটল পোকা। কি বিটল পোকা। 127 নাম্বার প্রশ্ন রিতার বাগানের সমস্যা সমাধানে উত্তম কি? 1 নাম্বার রাসায়নিক দমন, জৈব রাসায়নিক দমন, জৈব দমন। উত্তর হবে খ 2, শুধু 2 উত্তর হবে। এরপরে 128 নাম্বার আদর্শ শুকর পার সবজি ও ফল চাষ করতে হলে পুকুর পাড়ের ঢালের অনুপাত কত হবে? উত্তর হবে ক 1:2। 129 নাম্বার ধান খেতে মাছ চাষ করলে ধানের ফলন কত ভাগ বৃদ্ধি পায়? উত্তর হবে গ 15% বৃদ্ধি পায়। এরপরে 59টি পড়ো। 130 ও 131 নং প্রশ্নের উত্তর দাও। আসাদ একজন সচেতন মৎস্য চাষী। সে তার বাড়ির সামনের পুকুরটি যথাযথভাবে প্রস্তুত করে কার্প জাতীয় মাছের মিশ্র চাষ করে। 130 নম্বর প্রশ্ন এখন তোমাকে বলছে আসাদ তার পুকুরে কোন মাছের পোনা সবচেয়ে কম পরিমাণে ছেড়ে থাকে? উত্তর হবে ক রুই। 131 নাম্বার আসাদ কোন মাছগুলো তার পুকুরে চাষ করে থাকতে পারেন? উত্তর হবে ক কাতলা, সিলকার্প এবং হচ্ছে রুই। তোমাকে বলছে যে 60টি গরুর জন্য আবাসন তৈরি করতে কত সারি গোশালা তৈরি করতে হবে? উত্তর হবে খ 2 সারি। 133 নাম্বার দৈনিক 7 লিটার দুধ প্রদানকারী একটি দুগ্ধবতী গাভীকে দৈনিক মোট কত কেজি দানাদার খাদ্য দিতে হবে? উত্তর হবে খ 5। 134 নাম্বার বাছুরকে শাল দুধ খাওয়ানোর উদ্দেশ্য হলো 1 নাম্বার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা, 2 নাম্বার সঠিকভাবে বেড়ে উঠতে সহায়তা করা এবং স্বাভাবিক দুধ থেকে এর পুষ্টিমান বেশি। উত্তর হবে গ 1, 2, 3। 105 নম্বর প্রশ্ন তোমাকে বলছে আবদ্ধ পদ্ধতিতে হাঁস পালন করলে কি হয়? 1 নাম্বার খাদ্য গ্রহণ সমভাবে হয়, 2 নাম্বার জায়গা কম লাগে, 3 নাম্বার শ্রমিক কম লাগে। উত্তর হবে ঘ 1, 2, 3। তারপরে দেখো নিচের উদ্দীপকটি পড়ো এবং 136 ও 37 নং প্রশ্নের উত্তর দাও। নাহিদ 5টি ভেড়া 5টি ভেড়ি ক্রয় করেন। তিনি তার ভেড়া ও ভেড়িকে দৈনিক মাথাপিছু 150 গ্রাম করে দানাদার খাদ্য ও 1.75 কেজি করে সবুজ ঘাস খাওয়ান। তিনি নিজে দানাদার খাদ্য মিশ্রণ তৈরি করে থাকেন। তাহলে 136 নম্বর প্রশ্ন বলছে নাহিদের তৈরি খাদ্য মিশ্রণে নিচের কোন উপাদানটি সবচেয়ে বেশি পরিমাণ ব্যবহার করে থাকেন? উত্তর হবে খ গমের ভুসি, গমের ভুসি। 137 নম্বর প্রশ্ন বলছে উদ্দীপকের খাদ্য মিশ্রণে সবচেয়ে কম ব্যবহার করা হয় কোন খাদ্য উপাদানটি? উত্তর হবে ঘ চিটাগুড়। 138 নম্বর প্রশ্ন বলছে বদ হজম ও আমাশয় নিরাময়ে ব্যবহৃত হয় কোন উদ্ভিদ? উত্তর হবে ক থানকুনি। এরপরে 139 নাম্বার তুলসী পাতার রস কোন রোগের জন্য বেশি উপকারী? উত্তর হবে গ সর্দি কাশি। 140 নাম্বার প্রশ্ন নিচের কোনগুলো ত্রিফলার অন্তর্ভুক্ত উদ্ভিদ? উত্তর হবে ঘ হরিতকি, আমলকি, বহেরা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তোমাদের এগ্রিকালচারে কৃষি শিক্ষার 140টা টপ এমসিকিউ। তোমরা ভালোভাবে শিখে যাও, তোমরা ভালোভাবে মুখস্থ করে ফেলো। প্রয়োজন হলে ক্লাসটা আবার দেখো, রিটার্ন দেখো,
তোমার কি ভাই, এই যে ক্লাসটা করলে হয়তো 40 মিনিট 45 মিনিট সময় তোমার লাগবে, এই ক্লাসটা করলে দেখা যাচ্ছে তুমি এখান থেকে যদি তুমি 16 17টা 20টা কমন পাও, ভাই 25-এর ভিতরে 20 কমন পাইলে আর কি লাগে বলো। তো এই ক্লাসটাই বারবার দেখো। অবশ্যই তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং আমার নিচের প্রথম পিন কমেন্টে আমার ফেসবুক পেজের লিংক দেওয়া আছে, অবশ্যই জয়েন হবা, আমার সাথে কানেক্ট হবা, আমার সাথে বন্ধুত্ব করবা, ইনশাআল্লাহ তোমাদের উপকারে আসবে। তো তোমাদের জন্য রইলো অনেক অনেক শুভকামনা। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। সেই পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।